ওকে, আগের ক্লাসে আমরা তড়িৎ দ্বিমেরু টপিকটা পড়ে নিয়েছিলাম। তড়িৎ দ্বিমেরু থেকে তার একক বের করা, তার ডাইমেনশন কি হয়, এবং তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আর তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোথায় তড়িৎ প্রবলের মান কি হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগের ক্লাসে হয়ে গেছিল। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। তবে গাউসের উপপাদ্যতে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে তড়িৎ ফ্লাক্স এই জিনিসটা কি। তড়িৎ ফ্লাক্স বলে একটা ওয়ার্ড আছে, এই জিনিসটা কি সেটা আগে বুঝে নিতে হবে। তোরা আমাকে বল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর একটা সংজ্ঞা ছিল। কি সংজ্ঞা ছিল? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা সংজ্ঞা ছিল। সংজ্ঞাটা হচ্ছে যে একটা একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ তড়িৎ বল কাজ করবে তাকেই বলবো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কিন্তু এই সংজ্ঞাটা ছাড়াও আরো একটা সংজ্ঞা ছিল, সেটা হচ্ছে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। এটা কিন্তু তড়িৎ বলরেখা যখন পড়েছিলাম তখন আমি আলোচনা করে দিয়েছিলাম যে ই মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। একক ক্ষেত্রফল, ভেবে নে, একক ক্ষেত্রফল। তো আমি যদি এরকম একটা তল ইমাজিন করি আর সেই তলের মধ্যে দিয়ে যদি এরকম ভাবে বলরেখা নির্গত হয়, বুঝতে পারছিস আশা করি। ধরে নে তড়িৎ ক্ষেত্রেও প্রাবল্য হচ্ছে ই আর এই ক্ষেত্রফলটা হচ্ছে এস। তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখাগুলো এইভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই এস ক্ষেত্রফলের সঙ্গে জড়িত মোট তড়িৎ বলরেখা এর সংখ্যা কত হবে? তড়িৎ বলরেখার সংখ্যা কত হবে? তুই এখনই পড়লি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যায়, সেটাকে আমরা ই বলি। তার মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ই সংখ্যক যাচ্ছে। তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো যাবে? ই ইন্টু এস। এই যে সংখ্যাটা পেলি একটা তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স, এটাকেই বলা হবে, সরি, একটা তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ বলরেখা, এটাকেই বলা হবে তড়িৎ ফ্লাক্স। কি বলা হবে? তড়িৎ ফ্লাক্স বলা হবে। বুঝতে পারলি? তবে তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশনটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। ডেফিনেশনটা এরকম যে কোনো তলের সঙ্গে জড়িত লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। কি বললাম? কোনো তলের সঙ্গে জড়িত লম্বভাবে। এখানে তো তলের সাথে লম্বভাবেই যাচ্ছে, বুঝতে পারছিস, তাই না? ধর আমি এরকম একটা তল ইমাজিন করলাম আর ওই তলের সাথে এইরকম ভাবে যাচ্ছে বলরেখাগুলো। তাহলে এগুলো কি লম্বভাবে ঢুকেছে? লম্বভাবে ঢুকেনি। তাহলে এদের ক্ষেত্রে লম্ব কম্পোনেন্টটা বের করতে হবে, তবেই তুই পাবি। তো লম্ব কম্পোনেন্টটা ধরে নে তলের সঙ্গে লম্বভাবে হচ্ছে, এইটা হচ্ছে লম্ব ডাইরেকশন, এটা হচ্ছে লম্ব ডাইরেকশন, এটা হচ্ছে লম্ব ডাইরেকশন। এই ডাইরেকশনে যে উপাংশগুলো পাবি তার মোট পরিমাণটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বোঝার জন্য তোকে আরেকটা ওয়ার্ডও জানতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর। তোরা পড়েছিস ক্ষেত্রফল। ক্ষেত্রফল একটা স্কেলার রাশি পড়েছিস, তাই তো? ক্ষেত্রফল হচ্ছে একটা স্কেলার রাশি, কোনো ডাইরেকশন নেই। তবে এই তড়িৎ ফ্লাক্সের কনসেপ্টে আমাদের ক্ষেত্রফলের ডাইরেকশন প্রয়োজন পড়ে, সেই জন্য আমরা ক্ষেত্র ভেক্টর বলে একটা রাশি ইমাজিন করেছি, তৈরি করেছি। ক্ষেত্র ভেক্টর কিছুই না, ক্ষেত্র ভেক্টর হচ্ছে ক্ষেত্রফলটাই, শুধুমাত্র তার ডাইরেকশন আছে। কোন দিকে ডাইরেকশন ধরা হয়? কোনো একটা তল, এই একটা তল, এই তলের ডাইরেকশন হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। যেমন এই বোর্ডটা, এই বোর্ডের তল যদি বলি তাহলে সেটা পারপেন্ডিকুলারলি কোন দিকে হবে? বাইরের দিকে হবে, এই ডাইরেকশনে হবে। এটাকেই বলবো আমরা এই ক্ষেত্রফলটা ডাইরেকশন, এবং তাকে আমরা ক্ষেত্র ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তাহলে যে কোনো তলের সাথে পারপেন্ডিকুলার যদি থাকে তাকে বলবো আমরা ক্ষেত্র ভেক্টর। তুই যে ঘরে বসে আছিস সেই ঘরের উপরের দেওয়ালটা ডাইরেকশন পারপেন্ডিকুলারলি নিচে, মেজের ডাইরেকশন পারপেন্ডিকুলারলি ওপরে। বোঝাতে পারছি? তাহলে এই হচ্ছে ক্ষেত্র ভেক্টর এবং ক্ষেত্র ভেক্টর ডাইরেকশন, তাকে আমরা এস ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে? তোকে যদি কখনো বলে যে একটা ক্ষেত্রফলের তলের সাথে অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা যদি ক্ষেত্রফলের তল হয় তো তার সাথে অ্যাঙ্গেল করে থাকা মানে এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে। ধর তড়িৎ ক্ষেত্র ডাইরেকশন করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তলের সাথে, ধর 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বললো, তাহলে তলের সাথে 60 ডিগ্রি। কিন্তু তোকে যদি বলে যে ক্ষেত্র ভেক্টরের সাথে 60 ডিগ্রি, তাহলে এই যে তলটা এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে আছে? উপরের দিকে, পারপেন্ডিকুলারলি এস ভেক্টর। তো তার সাথে 60 ডিগ্রি মানে হচ্ছে এইটা, এইটা হলো 60 ডিগ্রি। ডিফারেন্স বুঝতে পারলি তো?
তলের সঙ্গে বললে একরকম, ক্ষেত্র ভেক্টরের সাথে বললে একরকম। যদি ক্ষেত্র ভেক্টরের সাথে 60 ডিগ্রি হয়, তাহলে তলের সাথে কত হবে? তলের সাথে হয়ে যাবে 30 ডিগ্রি, কারণ টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে। এই হচ্ছে ক্ষেত্র ভেক্টর। তো এই যে আমি এখানে তড়িৎ ফ্লাক্সের কথা বলছি, তড়িৎ ফ্লাক্স লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা টোটাল। তো ধরে নে এটা যদি ই হয় আর এইটা যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই দিকের কম্পোনেন্টটাকে কি বলবো? ই কস থিটা বলবো। তাহলে এই পুরো ক্ষেত্রফলের সঙ্গে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ই কস থিটা যায়, আর পুরো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাবে ই কস থিটা ইন্টু এস। ই মানেই ছিল একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখা, আর ই কস থিটা মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত বলরেখা। তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত? ই কস থিটা ইন্টু এস। এটাকেই আমরা একটু গুছিয়ে গাছিয়ে লিখবো এরকম ভাবে, ই ভেক্টর ডট এস ভেক্টর, এবং তাকেই আমরা বলবো ফাই তড়িৎ ফ্লাক্স। কি বলবো এটাকে আমরা? ফাই তড়িৎ ফ্লাক্স। বুঝতে পারলি তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি? তড়িৎ ফ্লাক্স নতুন কিছুই না, এটা একটা বলরেখার সংখ্যা। হলো। এবার গাউসের উপপাদ্যটা, যার জন্য আমরা এত কিছু পড়ছি, গাউসের উপপাদ্যটা কি? মন দিয়ে শুনবি। গাউসের উপপাদ্য, গাউসের উপপাদ্য, গাউসের থিওরেম। গাউসের উপপাদ্য বলা হচ্ছে যে কোনো একটা চার্জ আছে, ধরে নে এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, ওই চার্জটাকে ঘিরে যদি আমি একটা ক্লোজড সারফেস ইমাজিন করি, বা আমি যদি একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করি, গাউসিয়ান সারফেস কি বলছি, যদি এরকম একটা সারফেস ইমাজিন করি, তাহলে তার সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স মানে লম্বভাবে নির্গত মোট বলরেখা, কি হবে সেটা? ই ডট, ধর আমি এরকম লিখলাম ই ডট ডিএস। ই ডট ডিএস মানে সামান্য একটু ক্ষেত্রফলের জন্য, এটা হলো ডিএস ক্ষেত্রফল। তাহলে ই ডট ডিএস সামান্য একটু ক্ষেত্রফলের জন্য, তার ক্লোজড ইন্টিগ্রেশন মানে পুরো সারফেসের জন্য। লেখাটার নিয়ম এরকম, ম্যাথামেটিক্যাল নিয়ম। ই ডট ডিএস মানে শুধুমাত্র এই ডিএস ক্ষেত্রফল, আর ক্লোজড ইন্টিগ্রেশন, এই যে সাইনটা ক্লোজ সাইন দিয়েছি, তার মানে পুরো এই ক্লোজড সারফেসের জন্য। সেটা বলছে যে কিউ বাই এপসাইলন নট, এবং এই কিউটা কিন্তু এনক্লোজড, কিউটা কি? এনক্লোজড। বোঝাতে পারলাম? এটা হচ্ছে গাউসের উপপাদ্য। কোথায় লাগবে কাজে গাউসের উপপাদ্য? গাউসের উপপাদ্যের ইম্পর্টেন্স দা কুলম্বের সূত্র দিয়ে আমরা কি করি? শুধুমাত্র একটা বিন্দু আধানের জন্য বের করতে পারি। কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কুলম্বের সূত্রের ডেফিনেশনেই বলা আছে বিন্দু আধানের জন্য। তাহলে আর যেসব চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, যদি একটা তারের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউট থাকে, যদি একটা ধরেন এরকম একটা তার আছে, তারের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউট আছে, ধরুন একটা সারফেস আছে এরকম, সারফেসের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউট আছে, ধরুন একটা স্পেরিক্যাল বল আছে, তার মধ্যে ভলিউমের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউট আছে। তো এদের ক্ষেত্রে কি করে বের করব? এদের ক্ষেত্রে তো গাউসের, এদের ক্ষেত্রে তো তড়িৎ প্রবাহ দরকার পড়বে, তখন তোকে হেল্প করবে গাউসের উপপাদ্য। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? তাহলে গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা যে কোনো সিমেট্রিক্যাল শেপের চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য বের করতে পারি। শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে যে বের করতে পারি তা নয়। কেন কুলম্বের সূত্র দিয়ে বের করা যেত না? যেত। কমপ্লেক্স হতো, খুব জটিল হতো, অনেক সময় সাপেক্ষ হতো, হয়তো কোনো সময় বের করতেই পারতাম না। তো গাউসের উপপাদ্য দিয়ে খুব কম সময়ে খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। সেই কারণে গাউসের উপপাদ্যটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? এই গাউসের উপপাদ্য, এই যে টার্মটা আমি লিখলাম এখানে, বা এটাকে ইকুয়াল টু ফাইও লেখা হয়, মানে তড়িৎ ফ্লাক্স, এই যে লিখলাম, এইখানে এই ফাইটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আর এই তড়িৎ ফ্লাক্সের এককটা তোরা বলতে পারবি, তড়িৎ ফ্লাক্সের একক তুই এখান থেকেই বলতে পারবি, তড়িৎ প্রাবল্য ইন্টু সারফেস। তড়িৎ প্রাবল্য মানে নিউটন পার মিটার, আর সারফেস হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? এটা নিউটন ইন্টু মিটার। তুই যদি বলিস যে না আমি তড়িৎ প্রাবল্যকে ভলিউম পার মিটার বলবো, বল ইন্টু মিটার স্কোয়ার, তাহলে এটা কি যে ভলিউম ইন্টু মিটার। একটু মিস্টেক করলাম বোধহয়, তড়িৎ প্রাবল্য কি ভলিউম পার মিটার? ভলিউম বলছি, ভোল্ট পার মিটার। একটু দেখে নিত, নিউটন বাই কুলম ইন্টু মিটার, ইন্টু মিটার, জুল বাই কুলম, হ্যাঁ ঠিক আছে, ভোল্ট পার মিটার। তাহলে ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার, এখান থেকে তুই ভোল্ট ইন্টু মিটার, তো এটাও তড়িৎ ফ্লাক্সের একক। তড়িৎ ফ্লাক্সের মাত্রাও তুই বের করতে পারবি, এখান থেকে ডাইমেনশনটাও বের করতে পারবি, খুব সহজেই ডাইমেনশন বের করা যাবে, তোরাই পেয়ে যাবি। তড়িৎ প্রাবল্যের ডাইমেনশন ইন্টু সারফেসের ডাইমেনশন। তড়িৎ প্রাবল্যের ডাইমেনশন কি হবে? ফোর্স এমএলটি মাইনাস টু, এই দেখ ফোর্স বাই ডিস্টেন্স, আর এটা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এইরকম ভাবে ডাইমেনশন বের করতে হয়। বোঝা গেছে নিশ্চয়ই? পুরো ব্যাপারটা বুঝতে পারলি যে তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি।
গাউসের উপপাদ্যতে আমরা ঢুকবো, এর অ্যাপ্লিকেশনস আমরা করব, কিন্তু তার আগে তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি সেটা বুঝতে পারলি। এবার এই যে তড়িৎ ফ্লাক্স বের করার সময় গাউসিয়ান সারফেস আমরা ইমাজিন করছি, এই যে সারফেসটা যেটাকে গাউসিয়ান সারফেস বলছি, এই সারফেসটা কি, এর ক্যারেক্টারিস্টিক কি? গাউসিয়ান সারফেস মানে হচ্ছে এমন একটা সিমেট্রিক্যাল ক্লোজড সারফেস। শোন মন দিয়ে, একটা প্রথম কন্ডিশনই হচ্ছে যে এই সারফেসটাকে ক্লোজড হতে হবে। সেকেন্ড কন্ডিশন, এই সারফেসটাকে সিমেট্রিক্যাল হতে হবে। সিমেট্রিক্যাল ইন দ্য সেন্স, ধরুন একটা পয়েন্টের জন্য যদি করি তাহলে সিমেট্রি কেমন হবে, এরকম স্পেয়ার। তো যখন আমি অ্যাপ্লিকেশন করবো তখন ধীরে ধীরে বুঝিয়ে যাবে যে সিমেট্রিক্যাল বলতে কেমন বোঝাচ্ছে। আর কি হতে হবে, এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টের তড়িৎ প্রাবল্য যেন তলের সাথে পারপেন্ডিকুলার থাকে। দেখ, তলের সাথে পারপেন্ডিকুলার এইরকম থাকতে হবে, তবেই সেটাকে আমরা গাউসিয়ান সারফেস বলবো। এগুলো গাউসিয়ান সারফেসের ক্যারেক্টারিস্টিক্স, দেখবি তোদের বইতে হটসে এই প্রশ্নগুলো আনসার দেওয়া আছে, ঠিক আছে? তো এই হচ্ছে গাউসিয়ান সারফেস। এরকম গাউসিয়ান সারফেস ইমাজিন করতে হবে, আর গাউসিয়ান সারফেস যে পরিমাণ চার্জকে এনক্লোজ করবে সেটাকে বসাতে হবে বাই এপসাইলন নট। তাহলে আমি ওর মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা পেয়ে যাব, তার মানে তড়িৎ ফ্লাক্স পেয়ে যাব। বুঝতে পারলি? এতদূর পর্যন্ত কোনো ক্লিয়ার নেই? যখন এটা বুঝে গেলি, তাহলে এবার আমরা গাউসের উপপাদ্যকে ইউজ করে বিভিন্ন অ্যাপ্লিকেশনে যেতে পারবো, ঠিক আছে? তড়িৎ ফ্লাক্স নতুন একটা টার্ম আমাদের জানার প্রয়োজন ছিল, জেনে গিয়েছি। এবার আমরা শুরু করে দেব গাউসের উপপাদ্যটা কি, গাউসের থিওরেমটা কি, গাউসের লটা কি। থিওরেম বলে, ল বলে, ঠিক আছে? গাউসের উপপাদ্য মন দিয়ে শুনবি, কারণ এটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং বেশ কয়েকটা অ্যাপ্লিকেশনস আছে। গাউসের উপপাদ্য, গাউসের উপপাদ্যটা হচ্ছে এরকম যে কোনো একটা চার্জ, ধরে নে প্লাস কিউ চার্জ আছে এখানে, ঠিক আছে? এই চার্জটাকে ঘিরে তুই যদি একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করে নিস। এখন গাউসিয়ান সারফেস কি বলছি ধীরে ধীরে, আপাতত বুঝে নে। গাউসিয়ান সারফেস এরকম একটা স্পেরিক্যাল সারফেস। তো এই গাউসিয়ান সারফেসের মধ্যে যদি কিউ চার্জ এনক্লোজড থাকে, এনক্লোজড বলতে বদ্ধ, আবদ্ধ, যদি কিউ চার্জ এনক্লোজড থাকে, তাহলে এই কিউ চার্জের জন্য এই গাউসিয়ান সারফেসের সাথে যুক্ত তড়িৎ ফ্লাক্স ফাই, কি বললাম, এই গাউসিয়ান সারফেসের সাথে যুক্ত তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স মানে কি বললাম, নির্গত বলরেখার সংখ্যা। তাহলে এখান থেকে কতগুলো বলরেখা যাচ্ছে সেই সংখ্যাটা, ঠিক আছে? তো সেই নির্গত বলরেখার সংখ্যাটা হবে কিউ বাই এপসাইলন নট, শূন্য মাধ্যম থাকলে এপসাইলন নট, ঠিক আছে? কিউটা কি, কিউটা হচ্ছে এনক্লোজড চার্জ, যতটা ওই আবদ্ধ তল বা গাউসিয়ান সারফেস এনক্লোজ করে রেখেছে সেই পরিমাণ চার্জটাকে বলছি কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। বুঝতে পারলি? তো গাউসের উপপাদ্যের গাণিতিক রূপটাকে এরকম ভাবেও লেখা হয়। ধরে নিচ্ছি এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল আছে, ক্ষুদ্র একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি ডিএস, ক্ষুদ্র বোঝানোর জন্য ডিএস। যেহেতু এটা একটা গোলক ফুটবলের মতো স্ফিয়ার, তাহলে এর একটা ডাইরেকশন থাকবে, এইটুকু ক্ষেত্রফলের ডাইরেকশন নিশ্চয়ই পারপেন্ডিকুলারলি বাইরের দিকে থাকবে, এটা হলো ডিএস এর ডাইরেকশন। আর এই চার্জের জন্য যদি তুই এখানে ক্ষেত্রফল তড়িৎ প্রাবল্য বের করতে চাস, সেটাও আউটওয়ার্ড ডাইরেকশনে হবে, দুজন সেম সেম ডাইরেকশনে। এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে সেম সেম, কোনো ক্ষেত্রে হয়তো সেম নাও হতে পারে। ধর আমি এরকম করলাম যে এটা কোনো স্পেরিক্যাল, এটা কোনো স্ফিয়ার নয়, এরকম আঁকা বাঁকা, ঠিক আছে? এরকম আঁকা বাঁকা একটা তল, এটা হলো গাউসিয়ান সারফেস। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের ডাইরেকশন যদি এদিকে হয়, তড়িৎ প্রাবল্যের ডাইরেকশনে যে ওদিকে হতে হবে তার কোনো মানে নেই, তড়িৎ প্রাবল্যের ডাইরেকশন এদিকে হতে পারে। বুঝতে পারলি? এদের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে থিটা। তো তুই যদি এর সঙ্গে এই তলটার সঙ্গে রিলেটেড তড়িৎ ফ্লাক্স বের করতে চাস, তাহলে কি বের করবি, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর বের করবি, তাই না? এই তলটার সাথে। এবার আমি লিখেছি এখানে কি পুরো তলটার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। তাহলে পুরো তলটা আমি কি করে পাবো, এটাকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে পুরো তলটা পেয়ে যাবো। এরকম ছোট ছোট ইডিএস 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 যদি যোগ করতে থাকি, তাহলে পুরোটার জন্য আমি পেয়ে যাচ্ছি কিউ বাই এপসাইলন নট। এই ইন্টিগ্রেশনটার এখানে একটা ক্লোজড সাইন দেওয়া হয়, এটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রাল। ক্লোজড কথার অর্থ বুঝতে পারছি যে তলটা আবদ্ধ অবস্থায় আছে, সেই কারণে। তো ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, এটা হচ্ছে গাউসের উপপাদ্য। এটাকে ইউজ করেই আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুলো করব। মাথায় ঢুকলো গাউসের উপপাদ্য জিনিসটা কি? ই ডট ডিএস ক্লোজড ইন্টিগ্রাল, এটা কি কাকে রিপ্রেজেন্ট করে, টোটাল তড়িৎ ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করে। টোটাল তড়িৎ ফ্লাক্স মানে এই তলের সঙ্গে জড়িত টোটাল লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা, আর সেটাই কত, কিউ বাই এপসাইলন নট, যেটা ম্যাক্সওয়েলের সূত্রতেও আমরা পড়েছিলাম। 1 কুলম্ব আধান থেকে নির্গত বলরেখা কত, 1 কুলম্ব বাই এপসাইলন নট, একটা অঙ্ক করেছিলাম না? তো ম্যাক্সওয়েলের সূত্রটাও ছিল ওখানে। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? ওকে। যদি
ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা ক্লোজড ইন্টিগ্রাল ই ডিএস কস 0 ডিগ্রি হয়ে যাবে, তাই না? কিউ বাই এপসাইলন নট। যদি থিটাটা 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটাকে লিখবো আমরা ই ডিএস কিউ বাই এপসাইলন নট। বুঝতে পারলি তো? তো এটা স্পেশাল কেস, জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা। গাউসের উপপাদ্য ক্লিয়ার হয়েছে সবাই? এবার গাউসের উপপাদ্য কিভাবে আমাদের হেল্প করে বা কিভাবে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যগুলোকে বের করি বিভিন্ন ক্ষেত্রে, সেই জিনিসগুলো দেখব। সবার প্রথমে একটা জানা মান চেক করে নিই। যেমন আমরা পয়েন্ট চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা কি হয় জানি, ফ্রম কুলম্বস ল। তো সেটা একবার ভেরিফাই করে নিই যে গাউসের উপপাদ্য থেকে হয় কিনা। বুঝতে পারলি? তাহলে হেডিংটা হচ্ছে বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য। কার জন্য তড়িৎ প্রাবল্য? বিন্দু আধানের জন্য, যেটাকে আমরা কুলম্বস ল বলতে পারি। তো এটা আমরা ভেরিফাই করব গাউসের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে। দেখা যাক, এখানে একটা চার্জ নিয়েছি, প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জ থেকে কিছুটা দূরে, কতটা দূরে, আর ডিস্টেন্স দূরে এইখানে একটা বিন্দু আছে। এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। ঠিক আছে? কুলম্বস ল ইউজ করে নয়, গাউসের উপপাদ্য ইউজ করে। তো গাউস বলেছেন যে চার্জের জন্য বের করব সেই চার্জটাকে কনসিডার করে একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করে নিতে। গাউসিয়ান সারফেস মানে কি? এই যে বারবার বলছি গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস মানে কি? গাউসিয়ান সারফেস হচ্ছে এমন একটা সারফেস যেটা সিমেট্রিক্যাল তো হবেই। সিমেট্রিক্যাল ইন দ্য সেন্স, আমি আঁকবো তখনই বুঝিয়ে যাবি, যেটা সিমেট্রিক্যাল হবে এবং যার তলের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় লম্বভাবে থাকবে। যার তলের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য লম্বভাবে থাকবে। তো এরকম একটা সারফেস যদি এখানে ইমাজিন করতে হয়, তাহলে আমি কি করব, আর কে ব্যাসার্ধ করে একটা গোলক ইমাজিন করে নিই। এই যে গোলকটা ইমাজিন করলাম, এটা সিমেট্রিক্যাল স্ফিয়ার হয়ে যাচ্ছে না? সিমেট্রিক্যাল আছে, ফার্স্ট কন্ডিশন ফুলফিল হয়ে গেল। এবং এই তলের সাথে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশন সবসময় পারপেন্ডিকুলারলি হবে। তুই দেখে নে, এখানে একটা ক্ষুদ্র তল ইমাজিন কর, ডিএস। এই ডিএস তলের সাথে এটার জন্য প্রাবল্য কোন দিকে হবে? এই দিকে হবে না? তাহলে তলের সাথে লম্ব বলেছি। যদি বলতাম ডিএস এর সাথে, তা ডিএস এর সাথে সেম ডাইরেকশনে, কারণ ডিএস এর ডাইরেকশন তো এটাই। কিন্তু তলের সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। বুঝতে পারলি গাউসিয়ান সারফেস কি? সবসময় যে গাউসিয়ান সারফেস স্পেরিক্যাল শেপেরই হবে তা নয়, কখনো সিলিন্ড্রিক্যাল শেপের হয়ে যেতে পারে। ঠিক আছে? ডিপেন্ড করবে। আমরা স্পেশাল কেসগুলোতে আসবো ধীরে ধীরে, তখন দেখাবো যে কোন ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে গাউসিয়ান সারফেস বা ক্লোজড সারফেস হচ্ছে একটা স্ফিয়ার, যেটা আমি ইমাজিন করে নিয়েছি। অ্যাকচুয়ালি স্ফিয়ার নয়, এটা এটা আমার ইমাজিন করা স্ফিয়ার। ঠিক আছে? তো এই স্ফিয়ারটা রেডিয়াস কত রে? কত? আর পুরোটা এরিয়া কত হবে? মাথা ফাটিয়ে দেবো, 2 পাই আর পরিধি ছিল 4 পাই r স্কোয়ার। গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, যাই হোক, ওটাতে পরে যাচ্ছি। আমি কি করব? গাউসের উপপাদ্য ইউজ করব। গাউস চাচা কি বলেছেন? যে প্রথম দিকে ডিএস ক্ষেত্রফলের জন্য বের করতে হবে অল্প একটু। তো এটা যদি ডিএস ক্ষেত্রফল হয়, তার জন্য কি করব? ই ডট ডিএস এইটুকুর জন্য বের করব। দিয়ে বলেছে এই টোটালটার ক্লোজড ইন্টিগ্রাল করে দাও। করে দিলাম ক্লোজড ইন্টিগ্রাল। এটা কি হবে? কিউ এনক্লোজড, মানে যে পরিমাণ আধানকে ক্লোজড করে রেখেছে, ডিভাইডেড বাই এপসাইলন নট। ধরে নিচে বায়ু মাধ্যম শূন্য মাধ্যম, যদি বায়ু শূন্য না থাকে তাহলে এপসাইলন করব। বুঝতে পারলি? ওকে, দেয়ারফর ক্লোজড ইন্টিগ্রাল ই ডিএস কস কত ডিগ্রি লিখবো রে এখানে? 0 না 90? 0 ডিগ্রি। কারণ অ্যাঙ্গেলটা কার মধ্যে? প্রাবল্য আর ডিএস। প্রাবল্যের ডাইরেকশন এই দিকটা, ডিএস এর ডাইরেকশন ওই দিকটা, তাহলে ওই পয়েন্টের জন্য অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তুই যে পয়েন্টে ইমাজিন কর, প্রাবল্যের ডাইরেকশন আর ক্ষেত্রফলের ডাইরেকশন সেমই হবে। তাই জন্য তো এটা গাউসিয়ান সারফেস। ওকে, কিউ এনক্লোজটা কত আছে? জাস্ট কিউ আছে, ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা, ক্লোজড ইন্টিগ্রেশনে cos 0 ডিগ্রি তো 1 হয়ে গেল। ক্লোজড ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট হচ্ছে ই, প্রাবল্য। কিভাবে কনস্ট্যান্ট? দেখ, আমি এই ডিএস ক্ষেত্রফলের জন্য প্রাবল্যের মান যা পাবো, এখানে যদি ডিএস নিই প্রাবল্যের মান তো তাই পাবো, কারণ ডিস্টেন্সটা তো আর সেম তো, তাই না? সেম ডিস্টেন্সে প্রাবল্যের মানটা সেমই হবে। হ্যাঁ, ডাইরেকশন আলাদা আলাদা। এই ক্ষেত্রে ডাইরেকশনটা এইদিকে, ওই ক্ষেত্রে ওইদিকে, এই ক্ষেত্রে এইদিকে, এরকম ভাবে। মাথায় ঢুকলো? তাহলে এটার জন্য যদি তড়িৎ প্রাবল্য কনস্ট্যান্ট হয়, বাইরে বের করে দেবো ইন্টিগ্রেশনের। করেছিলাম কিনা রে ইন্টিগ্রেশন? বেসিক ম্যাথের ক্লাস দেখেছিস তো? ওইখানে করানো হয়েছিল, বা তোরা ম্যাথে করেছিস? তো ইটাকে বাইরে বের করে দিলাম। কি পড়ে থাকলো? ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস। একটাই ভালো করে বোঝাবো, কারণ এই টাইপেরই বাকিগুলো আছে, তখন আর এত ইন্টিগ্রেশন ভেঙে ভেঙে বলবো না। এই যে ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস মানে কি? মানে বলতে চাইছে এই ডিএসটাকে যোগ করো, ডিএস 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 যোগ করো। যোগ করলে কি পাবো? টোটাল এরিয়া পাবো। আর টোটাল এরিয়ার মান কত? ব্যাস, ইন্টিগ্রেশন করে আমরা এটা পাবো।
যে ভ্যালুটা হবে কিউ বাই এপসাইলন নট। কিছু বুঝতে পেরেছিস? দেখ ই সমান সমান যদি এটাকে ওদিকে নিয়ে চলে যাস আর একটু সুন্দরভাবে সাজিয়ে দিস তাহলে দেখতে এরকম লাগছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা বেরোলো, যেটা আমরা জানতাম 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার বেরোলো। এটা তো কুলম্বের সূত্র না, কুলম্বের সূত্র ছিল কি দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল বল। তো তুই ধরে নে এখানে একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে, তাহলে ক্যাপিটাল কিউ চার্জের উপর ফোর্স কত কাজ করবে? ক্যাপিটাল কিউ ইন্টু ওইখানকার প্রাবল্য ই, তার মানে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এটা হলো কুলম্বের সূত্র। তো যখন বড় প্রশ্ন আসতো তখন এরকমও প্রশ্ন আসতো যে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করো, তখন এটাই করতে হতো। বুঝতে পারলি? এটা দুরকম ভাবে থিওরি হয়ে গেল। এক তো বিন্দু আধানের জন্য প্রাবল্য বের করা গাউসের উপপাদ্য ইউজ করে, আর দুই হচ্ছে গাউসের উপপাদ্য ব্যবহার করেই কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করা। বল কারো কোনো ডাউট? নতুন কোনো ফর্মুলা শিখেছি আমরা? আগের ফর্মুলাটাই শিখেছি, শুধুমাত্র কি করলাম ভেরিফাই করলাম যে গাউসের উপপাদ্যটা কি সত্যি কাজের, ওটা দিয়ে কি বের করা যায়, করে নিয়েছি। এবার আমরা বের করব গাউসের উপপাদ্যকে কাজে লাগিয়ে বিন্দু আধান বাদ দিয়ে বাকি সমস্ত আধানের জন্য, যে সমস্ত আধানগুলোর জন্য আমরা ডাইরেক্ট কুলম্বের সূত্র ইউজ করে বের করতে পারতাম না, তাদের জন্য বের করব। তো এরকম একটা কেস নিচ্ছি, প্রথমেই নিয়ে নিই একটা হলো সিলিন্ডার। কি নেব? হলো সিলিন্ডার মানে হচ্ছে ফাঁপা গোলক। হলো সিলিন্ডার মানে ফাঁপা গোলক। এবার বল ফাঁপা গোলক মানে বুঝিস না? ফাঁপা গোলক বুঝিস তো? একটা উদাহরণ দে তো ফাঁপা গোলকের, দেখেছিস? প্লাস্টিকের বল, ফুটবল, এগুলো হচ্ছে ফাঁপা গোলক। আর লোহার বল যেটা এইভাবে কানা ধরে ফেলে দিই ওটাকে কি বলি? ওটা নিরেট সলিড স্ফিয়ার। তো ফাঁপা গোলকের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে দেখা যাক। একটা ফাঁপা গোলক নিয়ে নি, এই হচ্ছে একটা ফাঁপা গোলক, মানে ভেতরে কিছু নেই। একে যদি আমি চার্জ দিই, চার্জগুলো কোথায় থাকবে? সারফেসে। মনে পড়ছে প্রথম স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, চার্জ যদি আমি একে দিয়ে দিই চার্জগুলো কোথায় যাবে? রিপেল করতে করতে বাইরে থাকবে, সারফেসে থাকবে। তার মানে এখানে তুই কোন ডেনসিটি পাবি? তলমাত্রিক সারফেস চার্জ ডেনসিটি পাবি, তাই তো? এখানে তুই পাবি সারফেস চার্জ ডেনসিটি। এই স্ফিয়ারটার জন্য এর মধ্যে তো চার্জ আছে, এর জন্য তুই বিভিন্ন জায়গায় প্রাবল্য বের করবি। বিভিন্ন জায়গা কোথায় কোথায় শুনে নে। এক হচ্ছে আউটসাইডে, মানে আর গ্রেটার দেন রেডিয়াস, এটা যদি রেডিয়াস হয় আউটসাইডে একটা বের করবি। তুই বের করবি আর ইকুয়াল টু আর এ, মানে একদম সারফেসে। মাথায় ঢুকছে? মানে এইখানেই যদি বের করতে হয় প্রাবল্য তাহলে কি হবে? তুই বের করবি আর লেস দেন আর এ, মানে ভেতরেও প্রাবল্য বের করবি। ভেতরে তো প্রাবল্য বের করতে পারি, এটা বড় হলো স্ফিয়ার আছে, তার ভেতরে কোনো জায়গায় প্রাবল্য কত? ঢুকলো মাথায়? বের করার প্রসেসটা অবশ্যই ভালো করে দেখ, কারণ বিভিন্ন ক্ষেত্র আসবে, বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসবে। ইন ফিউচার যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাবি তখন যে প্রশ্নগুলো আসবে, তখন কিন্তু ভেতরে এমন কিছু একটা চেঞ্জ করে দিবে কোশ্চেনের মধ্যে যে তুই ডাইরেক্ট ফর্মুলাটাকে ইউজ করে করতে পারবি না, তোকে ডিরাইভ করে নিতে হবে যে কি ফর্মুলা হবে। সেই কারণে প্রসেসটা দেখ, খুব একটা কঠিন কিছু নাই, ওটা যা করলাম এখানেও তাই, সেম জিনিস। কিভাবে এবার সেম জিনিস হয় সেটাও দেখা যাক। আমি কি বলেছিলাম? গাউসের উপপাদ্য ইউজ করতে গেলে একটা গাউসিয়ান সারফেসের দরকার আছে। গাউসিয়ান সারফেসটা কেমন হতে হবে? সিমেট্রিক্যাল হতে হবে এবং তলের সাথে লম্বভাবে যেন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে। তো এখানে এমন একটা তল ইমাজিন কর যেটা সিমেট্রিক্যাল। তলটা হবে এই আটটাকে ব্যাসার্ধ করে আর একটা গোলক ইমাজিন করা। পুরোটা আঁকলাম না, ইমাজিন করে না, এরকম পুরোটা একটা গোলক আছে। মাথায় ঢুকছে কি বলতে চাইছি? এইখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ইমাজিন করে দিলি ডিএস। অবশ্যই ডিএস এর ডাইরেকশন পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, এন্ড ফর দিস যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল অবজেক্ট, এর জন্য প্রাবল্য কি হবে? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তাহলে প্রাবল্যের ডাইরেকশন এটা, ডিএস এর ডাইরেকশন এইটা। কারো কোনো সমস্যা, কোনো আপত্তি নেই তো? তাহলে ফ্রম গাউসেস থিওরেম বা গাউসেস থিওরেম এটাকে যদি ইউজ করা যায় তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটাই তো লিখছি বারবার নাকি রে, সমান সমান কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। ওকে, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডিএস হয়ে যাবে শুধু এটা। আমি আর লিখলাম না cos 0 ডিগ্রি, বুঝতেই পারছিস। বারবার লিখে কি করবে, একবার তো বুঝিয়ে দিয়েছি ওখানে। কিউ এনক্লোজড মানে এই সারফেসটা, যে গাউসিয়ান সারফেসটা ইমাজিন করলাম সেই সারফেসের ভেতরে কতটা ইনক্লোজড আছে? এই পুরো চার্জটা ইনক্লোজড আছে। এই চার্জটাকে আমি ধরে নিচ্ছি কিউ, কিউ পরিমাণ এনক্লোজড আছে।
তাহলে কি লিখবো এখানে, কিউ বাই এপসাইলন নট। আলাদা কিছু হচ্ছে? ছবিটাই আলাদা, বাকি সব সেম। তারপরে দেখ, আবার একই রকম ভাবে ই প্রত্যেকটা পয়েন্টে সেমই হবে তো, তবেই তো গাউসিয়ান সারফেস। তাহলে ই কে বাইরে বের করে দিলাম, ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস পড়ে থাকবে। ঢুকছে না বল মাথায়? বুঝতে পারছিস? ই ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস কি হবে? এই ডিএসটাকে যদি যোগ করতে থাকি তাহলে বাইরের এরিয়াটা পাবি পুরোটাই, মানে 4 পাই আর স্কোয়ার। খেয়াল করবি স্মল আর করেছি, ক্যাপিটাল আর নয়। ক্যাপিটাল আর তো ভেতরে আছে, আমার গাউসিয়ান সারফেসের রেডিয়াস তো স্মল আর, সমান কিউ বাই এপসাইলন নট অর ই ইকুয়াল টু, ওই একই জিনিসই বেরালো কিন্তু। তার মানে এটা ভাবিস না যে সবসময় একই বেরাবে, এটার ক্ষেত্রে কি বেরালো, একই জিনিসই বেরালো। কি বেরালো? বিন্দু আধানের জন্য যা ফর্মুলা ছিল সেটাই বেরালো। মাথায় ঢুকলো? তো আমি যদি এরকম করতাম যে এই সমস্ত চার্জ স্ফিয়ারে নেই, সমস্ত চার্জ এখানে সেন্টারে আছে কোনো জায়গাতে, ধরে নিলাম একটা বিন্দু চার্জ আছে, তাহলে ফর্মুলাটা এটাই আসতো না? আসতো কি না? তো এইখান থেকে এই বিবৃতিটা দেওয়া যায় যে কোনো একটা ফাঁপা গোলকের সমস্ত আধান তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারি। তার কারণ কেন্দ্রে থাকলেও যা ফর্মুলা আসতো বাইরে থাকলেও তাই ফর্মুলা আসছে, তো আমি এটাকে অ্যাজিউম করে চলতেই পারি যে সমস্ত আধান কেন্দ্রেই আছে। অ্যাজিউম করা যায় এটা। বোঝা গেল রে? কোথায় বের করেছি এটা বলতো? এটা বের করেছি ফর আর গ্রেটার দেন আর এর জন্য, মানে আউটসাইডে বের করেছি আমি। আউটসাইডে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পুরোটা। বল কারো কোনো সমস্যা থাকলে? নেই তো? কি বের করলাম আমি? এটা আউটসাইডের জন্য বের করলাম। এবার আমি বের করব কোথায়? সারফেসে, একদম সারফেসে। তো সারফেসে বের করার টেকনিকটা একটু দেখে নে, কোনো ডেরিভেশনে যাব না। তুই যদি সারফেসে আসতে চাস তাহলে আর এর মানটাকে কমাতে থাকবি, এখানে আসবি কমে যাবে, এখানে আসবি কমে যাবে, কমে যাবে, কমে যাবে। এইখানে আসলে আর এর মান কত হবে? একেবারে রেডিয়াসের সমান হয়ে যাবে। স্মল আর এর মান একেবারে ক্যাপিটাল আর এর মানের সমান হয়ে যাবে। তো যখন স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাবে, তখন তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু, ফর্মুলা থাকবে ওটাই, শুধুমাত্র স্মল আর এর জায়গায় হয়ে যাবে ক্যাপিটাল আর। বল বুঝতে পারলি কিনা? কোনো ডেরিভেশন করলাম না সারফেসের জন্য, শুধু আর এর মানটাকে কমিয়ে 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 সারফেসে নিয়ে আসলাম, তখন আর এর মানটা কার সমান হয়ে গেল? ব্যাসার্ধের সমান হয়ে গেল। কারো কোনো সমস্যা নেই তো? বল কোনটা? এটা এটা সারফেসে বের করিনি, এটা আউটসাইডে বের করেছি, বাইরে। সারফেস হচ্ছে এটা, এটা হলো গোলক, যে গোলকে চার্জ দেওয়া আছে, তো তার সারফেস হলো এটা। তো আমি কোথায় সারফেস ছেড়ে চলে গেছি দূরে, এটা বাইরে, আউটসাইড। সারফেস মানে হচ্ছে এই পয়েন্টের এদের উপরই কোথাও, যেমনটা এখানে করলাম। আর কারো ডাউট আছে কিছু? সবাই বুঝতে পারছিস তো? এবার আরেকটাই বাকি থাকলো, সেটা হচ্ছে ইনসাইড। ইনসাইডটা মন দিয়ে বুঝ, ইনসাইডটা মন দিয়ে বুঝ। ইনসাইড মানে ভেতরে কোথাও আঁকতে হবে, ভেতরে কোথাও বের করতে চাই। তো ছবিটাকে একটু বড় করে দিই, এগুলো মিটাই। ছবিটাকে একটু বড় করে দিই। ধর এই হচ্ছে সেই গোলকটা, যে গোলকে চার্জ দেওয়া ছিল। চার্জ কোথায় থাকবে রে? বাইরে থাকবে। এই সেই গোলকটা, মানে আবার ড্র করছি আমি ওটা। এর ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর। আর কোথায় বের করতে চাই? ভেতরে কোথাও, এখানে, যে কোনো জায়গায় সেন্টারেও বের করতে পারিস তুই। তাই আমি ভেতরে আরবিটারি এখানে বের করছি, কতটা ডিস্টেন্স? আর ডিস্টেন্স। বুঝতে পারলি এত দূর পর্যন্ত? কি করতে হবে? একই রকম ভাবে আমাকে একটা গাউসিয়ান সারফেস অ্যাজিউম করে নিতে হবে। তাহলে এখানে গাউসিয়ান সারফেস হতে গেলে কেমন হবে? এরকম স্পেরিক্যাল শেপ হয়ে যাবে, ওই পয়েন্ট দিয়ে যেন যায়। হয়ে গেল গাউসিয়ান সারফেস। তুই এখানে একটা ক্ষুদ্র ডিএস ইমাজিন করবি, তার ডাইরেকশন বাইরের দিকে, ক্ষেত্রফলের ডাইরেকশনও বাইরের দিকেই থাকে, তাই তো রে? তাহলে ওই একই রকম ভাবে ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। আপত্তি আছে? ইডিএস থেকে তুই ভেঙে চুড়ে আবার পেয়ে যাবি কি? ই ইন্টু 4 পাই আর স্কোয়ার পেয়ে যাবি। দেখাবো নাকি আর একবার? তোরাই বোর হয়ে যাবি দেখতে দেখতে। ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। এইখানে দেখ কিউ এনক্লোজড, কিউ এনক্লোজড কথাটার অর্থ কি ছিল? গাউসীয় তল যে পরিমাণ আধানকে আবদ্ধ করবে। এখানে গাউসীয় তল বাইরে আছে না ভেতরে আছে? তাহলে এই ভেতরে ডটেড লাইনের ভেতরে কতটা আধান আছে? নেই তো, আধান তো বাইরে ঘোরাফেরা করছে। তাহলে গাউসিয়ান সার্ভিসের ভেতরে কোনো আধান নেই, সো আধান কত? জিরো। জিরো বাই এপসাইলন নট। অথবা তড়িৎ প্রাবল্য কত হয়ে গেল? বুঝতে পারলি? তাহলে একটা ফাঁপা গোলীয় পরিবাহী যদি থাকে, তার ভেতরে প্রাবল্য কি হবে? জিরো। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য থাকবেই না। তোদেরকে আমি বজ্র বয়ের সময় বলেছিলাম গাড়ির মধ্যে ঢুকে যাবি,
একটা ট্যাক্সির মধ্যে ঢুকে যাবি। তো প্রশ্ন এসেছিল না যে গাছের পাশে পাশে যদি দাঁড়ায় তো তড়িৎ ক্ষেত্রেই মরে যাব, তো গাড়ির ভেতরেও তো তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হতে পারে, হবে ক্রিয়েট, ওটা একটা ফাঁপা সেল, ফাঁপা তো, তাহলে বাইরেই শুধুমাত্র তড়িৎ প্রবাহ থাকবে, ভেতরে তড়িৎ প্রবাহ থাকবেই না, এই কারণে। মাথায় ঢুকলো? তো এগুলো আমরা বের করতে পারতাম না কুলম্বের উপপাদ্যকে ইউজ করে, সেই জন্য আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে এগুলো বের করতে পারছি। করে নে, আরো কয়েকটা আছে, ফটাফট করে এগুলো। এতক্ষণ পর্যন্ত করলাম ফাঁপা গোলকের জন্য, এবার করব নিরেট গোলকের জন্য। তো কি করব, ফাঁপাকে শুধু নিরেট লিখে দেবো, পরিশ্রমটা তোদের, তোরা আবার এরকম করিস না। না হবে না, দাঁড়া না, অনেক কিছু করতে হবে। এবার একটা নিরেট গোলকের জন্য করছি। নিরেট গোলক, এর মধ্যে যদি আমি চার্জ দিই, আর যদি নিরেট গোলকটা কন্ডাক্টর হয়, মন দিয়ে শুনবি কিন্তু, টুইস্ট আছে এখানে। একটা নিরেট গোলক, এর মধ্যে আমি যদি চার্জ দিই, তাহলে চার্জ তো ভেতরে থাকবে তোদের মতে। যদি এটা কন্ডাক্টর হয়, তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, চার্জগুলো একে অপরকে রিপেল করে সরাতে পারবে। তাহলে আমি চার্জ ওভারঅলে যদি দিয়েও রাখি, কন্ডাক্টরের দরুন চার্জগুলো কি করবে, রিপেল করতে 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 বাইরের সারফেসেই চলে আসবে। এবার বাইরের সারফেসে যদি চলে আসে, তাহলে তো পুরোটা ফাঁপা গোলকের মতো আচরণ করতে শুরু করলো আবার। অর্থাৎ ফাঁপা গোলকের ক্ষেত্রে যা যা কন্ডিশন ছিল, একটা নিরেট পরিবাহী গোলকের জন্য ঠিক একই কন্ডিশন হবে। তাহলে যেখানে তুই ফাঁপা গোলক লিখেছিলি, ওখানে স্ল্যাশ দিয়ে আরেকবার লিখে দে যে নিরেট পরিবাহী গোলক। এই জায়গাটায় স্ল্যাশ দিয়ে লিখে দে নিরেট পরিবাহী গোলক। নিরেট স্ল্যাশ দিয়ে লিখে দে নিরেট পরিবাহী গোলক। বইয়ে এই কথাটা নাও লেখা থাকতে পারে, কিন্তু বুঝে নে ভালো করে। নিরেট পরিবাহী গোলক লিখেছিস তো? আচ্ছা, তাহলে ওটার জন্য আর করার দরকার নাই, ফাঁপার জন্য যা করেছি নিরেটের জন্য তাই, একটাই ক্যালকুলেশন। কিন্তু যদি গোলকটা পরিবাহী না হতো, যদি এই গোলকটা পরিবাহী না হতো, যদি অপরিবাহী হতো, যদি অপরিবাহী হয়, তাহলে চার্জগুলোকে কি রিপেল করতে পারবে? রিপেল করবে, কিন্তু চার্জগুলো ফ্লো করতে পারবে না। কন্ডাক্টরের ধরুন, যেহেতু কন্ডাক্ট্যান্স নেই এর মধ্যে, কন্ডাক্ট করতে পারছে না, তাই চার্জগুলো এদিক থেকে ওদিকে যেতে পারছে না। তার মানে চার্জগুলো এর মধ্যে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, সারফেসে না। কোথায় আছে? এর ভেতরেই, যেখানে যেখানে মেটেরিয়াল সেই জায়গাগুলোতে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে চার্জগুলো। বুঝতে পারলি আমি কি বললাম? মাথায় ঢুকেছে রে? কন্ডিশনটা মাথায় ঢুকেছে কিনা? তাহলে এর জন্য যদি আমি এখন প্রাবল্য বের করতে চাই, ওই একই রকম ভাবে আউটসাইড, সারফেস অ্যান্ড ইনসাইড, এই তিনটা রিজিয়নে বের করতে হবে। ফর আউটসাইড রিজিয়ন আমাকে একই রকম ভাবে একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করতে হবে, তো করে নিলাম। ওই একই রকম ভাবে ডিএস ক্ষেত্রফল দিয়ে গাউসের উপপাদ্যতে চলে গেলাম। গাউসের উপপাদ্যতে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। কিউ এনক্লোজড মানে ভেতরে যে চার্জটা দিয়েছি, কি পরিমাণ চার্জ দিয়েছি টোটাল আমি, কিউ পরিমাণ চার্জ, তাহলে কিউ, কিউ বাই এপসাইলন নট, ক্যালকুলেশন সেম টু সেম। বাইরের জন্য, আউটসাইডের জন্য। সারফেসের জন্য যদি করতে হয়, তাই সারফেসের ক্ষেত্রে আর কে কমাতে থাকবো, কমাতে 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 সারফেসে চলে আসবো। তো যখন কমিয়ে সারফেসে চলে আসলাম, স্মল আর ইকুয়াল টু হয়ে গেল ক্যাপিটাল আর, ফর্মুলা সেম, কিন্তু ভেতরের জন্য কন্ডিশনটা আলাদা। কারণ ফাঁপা গোলকের ভেতরে কিছু ছিল না, এখন ভেতরে আছে, এখন ভেতরে চার্জ আছে, তাই তো? তাহলে তার জন্য এখন ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। তো আমি ইনসাইডের জন্য দেখিয়ে দিচ্ছি, বাকিগুলোর জন্য সেম সেম টুকে নিবি। একটা নিরেট গোলকের জন্য ইনসাইড, ইনসাইড মিন্স আর লেস দেন আর, এইটাতে বের করব। কি হবে শোন, গোলকটাকে একটু বড় করে আঁকি, কারণ ভেতরে আঁকতে হবে আবার। চার্জগুলো কি আছে, ভেতরে ছড়িয়ে আছে, তাই তো? টোটাল চার্জ তুই দিয়েছিস কিউ, আর এখান থেকে কিছুটা ডিস্টেন্স আর দূরত্ব বের করতে চাস, তাহলে কি করতে হবে রে, গাউসিয়ান সারফেস ইমাজিন করে নিতে হবে এরকম ভাবে একটা, তাই তো? এরকম ভাবে তুই একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করে নিলি, গাউসিয়ান সারফেস একটা ইমাজিন করে নিলি। এবার শোন, এখানে ওই ক্ষুদ্র ডিএস ক্ষেত্রফল যদি কল্পনা করে নিস, তাহলে ফ্রম গাউসেস থিওরেম ই ভেক্টর ডট ডিএস ভেক্টর বিকামস কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। কিন্তু এটা তো ই ফোর পাই আর স্কোয়ার চলেই আসবে, কয়বার দেখাবো এটার। কিন্তু এই যে কিউ এনক্লোজটা, এটাকে তুই কিন্তু আর কিউ লিখতে পারছিস না, কারণ কিউ চার্জটা ওভারঅল কন্ডাক্টর, ওভারঅল গোলকের মধ্যে আছে, কন্ডাক্টর তো না, অপরিবাহী, ওভারঅল গোলকের মধ্যে আছে টোটাল কিউ। কিন্তু আমি গাউসিয়ান সারফেস কোনটা দেখিয়েছি, ডটেড লাইনটা, এর ভেতরে কি টোটাল কিউই ঢুকে আছে, আলাদা কিছু চার্জ আছে। সেই চার্জটাকে আমি কিউ ড্যাশ ধরে নিচ্ছি। বুঝতে পারলি কি বললাম? সেই চার্জটাকে কি করলাম, কিউ ড্যাশ। কার মধ্যে কিউ ড্যাশ, কিউ ড্যাশ কার মধ্যে, দেখ বলতে পারে না। কিউ ড্যাশটা কার মধ্যে চার্জ,
গাউসিয়ান সারফেসের মধ্যে। কিউ ড্যাশটা হচ্ছে গাউসিয়ান সারফেসের ভেতরের যে চার্জটা, আর কিউ চার্জটা কি ওভারঅল টোটাল চার্জটা। ঠিক আছে, তাহলে এখন কিউ ড্যাশটাকে তোকে বের করতে হবে। কিউ ড্যাশ তো কোশ্চেনে ছিল না, কোশ্চেনে জাস্ট কিউ ছিল। তো তুই কিউ ড্যাশ কি করে নিয়ে আসবি? তার জন্য তোকে কাজে লাগাতে হবে ভলিউম চার্জ ডেনসিটি। কি কাজে লাগাবি? ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটি কি করে বের করব? ওপরে হচ্ছে আধান চার্জ আর নিচে হলো আয়তন। দেখ তো এইটাই হবে না? আয়তন মানে কি টোটাল 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে রেডিয়াস। আপত্তি আছে রে? নেই তো? আচ্ছা, ওভারঅল সব জায়গাতেই ভলিউম চার্জ ডেনসিটি সেম আছে। তো আমি ভলিউম চার্জ ডেনসিটিকে এরকমও লিখতে পারতাম, যদি কিউ ড্যাশ লিখে দিতাম তাহলে নিচে লিখতাম 4/3 পাই স্মল আর কিউব। ঢুকলো না? গাউসিয়ান সারফেসের মধ্যে চার্জ আছে কত? কিউ ড্যাশ। আর গাউসিয়ান সারফেস কতটা আয়তন নিয়েছে? এই পরিমাণ আয়তন নিয়েছে। তো ওটাও তো ভলিউম চার্জ ডেনসিটি। বুঝলি একক আয়তনে কি পরিমাণ চার্জ। তো দুটো যদি ইকুয়াল হয় তাহলে এখান থেকে তুই দেখ কিউ ড্যাশ ইকুয়াল টু বের করতে পারছিস। 4/3 পাই বাদ থাকবে কি আর কিউব বাই আর কিউব ইন্টু কিউ। এটাই থাকবে কি না রে, নাকি ভুল করে দিয়েছি? দেখে না একবার, এটাই থাকবে নাকি ভুল করে দিয়েছি? এটা দেখছে তো? তাহলে এইখানে কিউ এনক্লোজড এর জায়গায় তুই কি লিখবি? কিউ ড্যাশ লিখবি। কিউ ড্যাশ বাই এপসাইলন নট ই সমান সমান কিউ ড্যাশ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। চেহারাটা তো দেখতে আগের মতোই, কিন্তু ওখানে কিউ ড্যাশ আছে। বুঝতে পারলি? পুরোপুরি দেখতে একই রকমই আছে, কিন্তু শুধু চার্জটা আলাদা। কিউ ড্যাশ, তো কিউ ড্যাশটাকে সরিয়ে ওটা বসাতে পারবি নিশ্চয়ই। কিউ ড্যাশটাকে রিপ্লেস করে ওটা বসে তুই মনে রাখবি এটাই, কারণ এটা মনে রাখা ইজি, সহজ ব্যাপার। আর কিউ ড্যাশটাকে 2 লাইন বের করে নিবি ওখান থেকে। ঠিক আছে, তাহলে কিউ ড্যাশের জায়গায় বসালে 1/4 পাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার। কিউ ড্যাশের জায়গায় লিখবো আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু কিউ। বুঝলি রে? কাটাকাটি যদি করে নিস তাহলে উপরে একটা স্মল আর থাকবে, উপরে একটা স্মল আর থাকবে। 1/4 পাই এপসাইলন নট স্মল আর বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু কিউ। ঠিক আছে এতদূর পর্যন্ত? দেখে না, আমি একটু এটাকে গুছিয়ে লিখবো। দেয়ারফর ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর। ভুল করে দিয়েছি নাকি রে? দেখ আর কিউব ছিল না, এই আর কিউব ছিল তো এখানে, তাহলে এই জায়গাটায় আর স্কোয়ার লিখলাম, আর একটা আর কে ওখানে লিখলাম। এইভাবে লেখার সুবিধাটা কি? এইভাবে লেখার সুবিধা হচ্ছে যে ই ইনসাইড যেটা বেরালো, ই ইনসাইড, এটা খেয়াল কর, ই সারফেসের সাথে আর বাই আর গুণ করে পাওয়া যাচ্ছে। এই যে সারফেস, তাহলে ই সারফেসের সাথে আর বাই আর কে গুণ করলেই পাওয়া যাচ্ছে, মানে সারফেসের আর বাই আর গুণ হচ্ছে ইনসাইডে। মনে রাখার সহজ ট্রিক না? এটা কম্পিটিটিভের জন্য এরকম ভাবে মনে রাখে ওরা। বুঝলি? তো এটা ই সারফেস, তুই নর্মালি মনে রাখবি সারফেসের ফর্মুলা লিখে দেবো, তারপরে আর বাই আর করে দেবো। কোনো ডাইমেনশন এখানে থাকার কথা নয়, সেই জন্য আর বাই আর, ওপরে স্মল আর নিচে ক্যাপিটাল আর। মাথায় ঢুকলো? এইখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে পরীক্ষায়, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে আসে এই জায়গাটা থেকে। লিখে নে পুরোটা, কারো কোনো যদি ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারিস, কারণ যখন অ্যাপ্লাই করতে যাবো, যখন প্রবলেম করতে যাবো, তখন এই কনসেপ্টগুলো কাজে লাগবে। যদি এখন না বুঝে থাকিস তখন প্রবলেম বুঝতে পারবি না। সমস্যা যদি থাকে এখনই আমাকে বলবি। এরপরে হেডিং দিবি একটা অসীম দৈর্ঘ্যের ডি নাম্বার পয়েন্ট, তাই না? একটা অসীম দৈর্ঘ্যের, অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার, পরিবাহী তার, একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার বা অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য। চোঙের ক্ষেত্রেও না, একটু আলাদা হবে, নিয়মগুলো আলাদা আছে। চোঙটা তোদের সিলেবাসে নেই, চোঙ নিয়ে করতে হবে না, গোলকগুলো নিয়েই আছে। আচ্ছা, আমি একটা পরিবাহী ইমাজিন করছি, দেখ এরকম একটা লিনিয়ার পরিবাহী তার ইমাজিন করলাম, ঠিক আছে? অসীম দৈর্ঘ্যের বলেছি মানে এদিকেও শেষ নাই, এদিকেও শেষ নেই। মাথায় ঢুকলো আমি কি বলতে চাইছি? এরকম একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী আছে এবং এর উপরে চার্জ দেওয়া আছে, তাহলে চার্জ কিভাবে ছড়িয়ে যাবে এর মধ্যে? এখানে কেমন ডেনসিটি পাই বল? লিনিয়ার চার্জ ডেনসিটি, রৈখিক আধান ঘনত্ব।
তাই তো? তো রৈখিক আদান ঘনত্ব পাবি ওভারঅল, মানে ইনফাইনাইট লেন্থের একটা আছে, এর জন্য তুই পাবি। বলা হচ্ছে যে এই পরিবাহীটা থেকে কিছুটা ডিস্টেন্স দূরে, কত ডিস্টেন্স দূরে, আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে প্রাবল্য বের করতে হবে। নিউটনস বলছি, কুলম্বসের ল ইউজ করে বের করা যাবে? অবশ্যই যাবে, তবে অনেক লেন্থি প্রসেস হবে, অনেকটা সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। গাউসের উপপাদ্য ইউজ করতে গেলে বেশ কয়েকটা লাইনে ফটাফট বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এর জন্য যদি বের করতে হয় কি করতে হবে, সবার প্রথমে গাউস বলে গেছেন যে একটা গাউসিয়ান সারফেস তো ইমাজিন করতেই হবে, এমন একটা সিমেট্রিক্যাল ক্লোজড সারফেস যার উপরে তড়িৎ প্রাবল্য লম্বভাবে বেরাবে এবং প্রতিটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি হবে, সমান হবে। তো এই ক্ষেত্রে তুই কি স্ফিয়ার ইমাজিন করবি? স্ফিয়ারটা সিমেট্রিক্যাল মনে হচ্ছে? স্ফিয়ার এখানে সিমেট্রিক্যাল হচ্ছে না, ওগুলোর ক্ষেত্রে স্ফিয়ারটা সিমেট্রিক্যাল ছিল। তাহলে এখানে তুই কি করবি, এই আর কে ব্যাসার্ধ করেই তুই একটা চোঙ ইমাজিন করবি, চোঙ, এবং পার্টিকুলার একটা লেন্থের ইমাজিন করবি, ধরে নে এত দূর করলাম এল লেন্থের, যেহেতু এটা ইনফাইনাইট লেন্থের আছে তো ইনফাইনাইটের জন্যই বের করবো, বাট আমি এল লেন্থের ধরে বের করছি। ঠিক আছে? ইনফাইনাইটের জন্যই বেরাবে। এখন প্রশ্ন মনে আসতেই পারে যে এটা কি করে সিমেট্রিক্যাল হলো। দেখ কিভাবে সিমেট্রিক্যাল হলো। এই সিলিন্ড্রিক্যাল চোঙটার বা সিলিন্ডারটার কতগুলো তল আছে? উপরের সারফেস সার্কুলার, নিচে সার্কুলার, আর চারপাশের কার্ভড এরিয়া, তাই তো? তো তুই এই যে কার্ভড এরিয়াটা আছে, এই কার্ভড এরিয়ার যদি ডাইরেকশন দেখিস তাহলে সেটা পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড হবে, যেমন আমার এই পেনটা চোঙ তো। তাহলে এটা যদি কার্ভড এরিয়া হয়, এই পয়েন্টে ক্ষেত্রফলের ডাইরেকশন এইদিকে, এই পয়েন্টে ক্ষেত্রফলের ডাইরেকশন এইদিকে, বুঝতে পারছিস? আউটওয়ার্ড। তাহলে কোনো একটা পার্টিকুলার বিন্দু যদি এখানে ইমাজিন করি ডিএস ক্ষেত্রফল, তার ডাইরেকশন কোন দিকে হবে? আউটওয়ার্ড। বুঝতে পারলি? যদি আমি সার্কুলার সারফেসে করি, সার্কুলার সারফেস বলতে এই তলটা, যদি আমি এখানে ইমাজিন করি ডাইরেকশন কোন দিকে, তাহলে এইখানে সারফেসের ডাইরেকশন হয়ে যাবে উপরের দিকে ডিএস, এটার জন্য সারফেসের ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে ডিএস। এত দূর পর্যন্ত তো কারো সমস্যা নেই, ডাইরেকশন বুঝে গেছিস। তাহলে তিনটে তলের জন্য তিন রকম ডাইরেকশন বুঝতে পারছিস। এবার এই যে চার্জগুলো এখানে আছে, ধরুন এক একটা বিন্দু আধান আছে, তো এদের জন্য প্রাবল্য কোন দিকে হবে? এই দিকে হবে না, এখানে হবে এই দিকে, এখানে হবে এই দিকে, বুঝতে পারছিস তো? এর ভেতর দিয়ে একটা রিফিল গেছে ইমাজিন কর, সেই রিফিলের চার্জ আছে, তো সেই রিফিলের দরুন তড়িৎ প্রবাহের ডাইরেকশন কোন দিকে হবে? এইদিকে, বাইরের দিকে, এরকম ভাবে বাইরের দিকে হবে সব দিকে। তার মানে এই পয়েন্টে যদি বের করতে হয় তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে হবে? এই দিকে। যদি তুই এই পয়েন্টে ইমাজিন করিস তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন হবে কোন দিকে? আউটওয়ার্ড, বাইরের দিকে। এখানে যদি ইমাজিন করিস কোন দিকে হবে? বাইরের দিকে, আউটওয়ার্ড। বুঝতে পারলি? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। তাহলে ফ্রম গাউসেস থিওরেম ই ডট ডিএস, ক্লোজড ইন্টিগ্রেশন দিয়েছি, ক্লোজড মানে পুরোটাকেই ধরেছি, সমান সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এখন আমি বলিনি কিউ এনক্লোজড কতটা, কিউ এর মান দেওয়াই নাই। ঠিক আছে? এই যে ক্লোজড ইন্টিগ্রেশন, পুরো সারফেসটাকে আমি ইন্টিগ্রেশন করতে চাইছি, এটাকে আমি ডিভাইড করে দিই আলাদা আলাদাভাবে। 1 নম্বর সারফেসের জন্য করব, 2 নম্বর সারফেসের জন্য করব, আর 3 নম্বর সারফেসের জন্য করব। এই তিনটা মিলেই তো ক্লোজড হয়েছিল। তাহলে এখন আমি আর ক্লোজ না দিয়ে 1 নম্বর সারফেসের জন্য করছি ই ডট ডিএস, এটা 1 নম্বর সারফেস। তারপরে 2 নম্বর সারফেসের জন্য ই ডট ডিএস, আর তারপরে 3 নম্বর সারফেসের জন্য ই ডট ডিএস। বল বুঝতে পারলি? সেপারেট করে দিলাম ক্লোজড ইন্টিগ্রেশনটাকে, ওভারঅল করছিলাম, স্ফিয়ারগুলোর ক্ষেত্রে ওভারঅলই করে দিচ্ছিলাম, বাট এখানে তিনটে তলে ডিভাইড করে দিলাম। এবার এই যে এখানে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, এটার দিকে একটু খেয়াল করবি। কিউ এনক্লোজড, কতটা কিউ এনক্লোজড করে রেখেছে সেটা ডিপেন্ড করছে যে আমি গাউসিয়ান সারফেসটাকে কতটা লেন্থের নিয়েছি। আমি যদি একটু বড় লেন্থের নিই তাহলে বেশি আধান চলে যাবে ওর মধ্যে, তাই না? সেই কারণে তুই কি করবি, তুই ধরে নে যে এর লিনিয়ার চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, কত? ল্যামডা। এবং তুই যে গাউসিয়ান সারফেসটা ইমাজিন করছিস তার দৈর্ঘ্য হচ্ছে এল। বুঝতে পারলি? তাহলে এল দৈর্ঘ্যের মধ্যে কতটা আধান সীমাবদ্ধ আছে? কিউ সমান সমান ল্যামডা এল। একক দৈর্ঘ্যে যদি ল্যামডা আধান থাকে তাহলে এল দৈর্ঘ্যে কত আধান আছে? তাহলে এর মধ্যে এনক্লোজড আধান হচ্ছে কিউ, দ্যাট ইজ ল্যামডা এল। তো আমি এটার জায়গাতে লিখে দিলাম ল্যামডা এল। কারো আপত্তি আছে? এবার মনে হতে পারে মান তো চেঞ্জ হয়ে গেল, এল এর মান চলে আসলো, এলটা যদি বড় করতাম তাহলে বেশি হতো, এলটা কেটেই যাবে, শেষ থাকবেই না। দেখা যাক। এটার জন্য খেয়াল করে 1 নম্বর সারফেসের জন্য অ্যাঙ্গেল কত বলেছিস তোরা? তাহলে ই ডট ডিএস কত হবে? ই ডিএস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি 0। সিমিলারলি এটাও
তাহলে পড়ে থাকবে শুধু ওটা, ইন্টিগ্রেশন ই ডিএস, এটাই তো থাকবে ল্যামডা এল বাই, মনে রাখবি এটা 3 নাম্বার সারফেসটাই শুধু। ওকে, এবার চলে আয় এখানে। আচ্ছা দেখ, এই যে কার্ভড সারফেসটা যেটা গোল করে এরকম ভাবে ঘুরে আছে, কার্ভড হয়ে আছে, ওই সারফেসটা তার অ্যাক্সিস থেকে সমান দূরে আছে না? এখান থেকে যতটা দূরে আছে এখান থেকেও ততটা দূরে আছে, এখান থেকেও ততটা দূরে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সেম সেম হবে কিনা? সিমেট্রি থেকে বুঝতে পারছি। তাহলে তড়িৎ প্রাবল্য বেচারা কনস্ট্যান্ট, ওকে বাইরে বের করে দে। ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো শুধু ডিএস। ভুল করেও এখানে ক্লোজড দেবো না, কারণ ক্লোজড আগেই ভেঙে দিয়েছি আমি। হুম, এখানে কি হবে? ল্যামডা এল বাই এপসাইলন নট। আচ্ছা, ডিএস ইন্টিগ্রেশন করছি, কোন সারফেসের করছি? 3 নাম্বার সারফেসের। তাহলে টোটাল এরিয়া কার পাবো? 3 নাম্বার সারফেসের, কার্ভ সারফেসের। বল কার্ভ সারফেসের এরিয়া কি হয়? 2πr/h, মনে পড়ছে? 2πr/h মনে পড়ছে রে? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h। ব্যাস, দেখ ল্যামডা ল্যামডা চলে গেল। কি পেলি তুই? পেলি হচ্ছে, সরি, এল এল চলে গেল, 2πr/ε0। কেমন একটা বিদঘুটে সমীকরণ হয়ে গেল না? এতক্ষণ পর্যন্ত এক রকমের চেহারা দেখছিলাম, আর এই চেহারাটা কেমন হয়ে গেল? তো ওই চেহারাটাকে ভালো করার জন্য একটু অপারেশন করতে হবে। অপারেশনটা হচ্ছে এরকম, 1/4πε0 করে দিলাম ইচ্ছা করে, তো উপরে একটা 2 ল্যামডা করে দে, আর নিচে আর করে দে। মোটামুটি কাছাকাছি আসতে পারলাম তো? দেখ 1/4πε0 থাকেই, উপরে 2 ল্যামডা, নিচে আর। কিন্তু আমরা যে ফর্মুলা করতাম সেখানে আর স্কোয়ার থাকতো, খেয়াল রাখবি কিন্তু। এখানে শুধু আর এসছে। তোর মনে হতে পারে তাহলে ডাইমেনশনালি ইনকারেক্ট হয়ে গেল, নিচে তো আর এর স্কোয়ারই আসা উচিত, বা ওই জাতীয় কোনো টার্ম আসা উচিত। ওই জাতীয় টার্মই আছে, ল্যামডার মধ্যেই আছে। ল্যামডা মানেই হচ্ছে কিউ বাই আর, বুঝতে পারলি? তা কিউ তো উপরে আছে, নিচে একটা লেন্থ হয়ে যাবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে অটোমেটিক ডাইমেনশনালি। এইটা হচ্ছে ফর্মুলা একটা লিনিয়ার চার্জ ডেনসিটির জন্য বের করার। বুঝতে পেরেছিস তোরা? মাথায় ঢুকেছে? ফর্মুলাটা মুখস্থ করতেই হবে, ডেরিভেশনটাও করে রাখ। কোন প্রাবল্য ডাইরেকশন? এইটা, এটা 3টার ক্ষেত্রে। দেখ, এই যে পরিবাহী তারটা আছে, এই তারে চার্জ ছড়িয়ে আছে, এটা ইনফাইনাইট লেন্থ, শেষ নাই। তো এখানে যদি প্রাবল্য বের করতে হয়, এখানকার চার্জের জন্য এখানে প্রাবল্য তুই বুঝতে পারছিস বাইরের দিকেই হবে। এবার একটা মনে প্রশ্ন হতে পারে, ওপরের চার্জ নিচের চার্জ এগুলোকে বাদ দিয়ে দিলাম কেন? তো ওটা আমি আর একটু ভেঙে তোকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, ইমাজিন করে নে। ঠিক আছে? এই চার্জের জন্য ডাইরেকশন তো এইদিকেই হবে, এই চার্জের জন্য ডাইরেকশন হবে এই দিকে, এই চার্জের জন্য ডাইরেকশন হবে এই দিকে। এটা E1, এটা E2, এটা E3, এখানে থিটা, এখানে থিটা। তাহলে E2-র জন্য তুই এদিকে একটা কম্পোনেন্ট পাবি যাকে বলবি E2 cos থিটা, আর এদিকে পাবি E2 sin থিটা। সিমিলারলি ওপরের দিকে পাবি E3 sin থিটা, আর এইদিকে পাবি E3 cos থিটা। তো বুঝতেই পারছিস, চার্জ দুটো সেম সেম ডিস্টেন্সে যদি থাকে, তাহলে এই পার্টটা আর এই পার্টটা ক্যান্সেল আউট, আলটিমেট সব ওইদিকেই থাকছে। বুঝা গেল? ওটা আমি সিমেট্রি থেকে বলে দিয়েছিলাম। কোনটা? সার্কুলার কই? আচ্ছা, এটার ক্ষেত্রে তো দেখ, এটা কিন্তু শেষ নেই, এটা এখনো এইদিকেই আছে, চলছে। তো এর জন্য তুই যদি এই পয়েন্টে প্রাবল্য ডাইরেকশন দেখিস, কোন দিকে হবে? ওই দিকেই হবে, বুঝতে পারলি? যেখানেই দেখবো বাইরের দিকেই হবে। ফরওয়ার্ড টুকানে কখন থেকে ভাব যে বসেই আছিস, বাসন তো আর মাজতে বসিস নি, কোমর লেগে গেছে, হাত লেগে গেছে, বসে বসে লিখছিস, তাও আবার থেকে থেকে। বেশিরভাগটা লিখছি আমি, মানে পড়াশোনাটা আমিই করছি, তোরা সিনেমা দেখছিস বসে বসে। মনে হচ্ছে না এখানে বড় একটা স্ক্রিন আছে, স্ক্রিনে আমি নড়াচড়া করছি, ভালো লাগছে দেখতে। 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে তোরা সিনেমা দেখছিস, তাতেই এনার্জি চলে যাচ্ছে, আবার টাকা দিয়ে ঠিকই সিনেমা দেখতে চলে যাবি। মানে আসলে ওরা মেকআপ করে আসে তো, ওই জন্য দেখতে ভালো লাগে ওটা। ঠিক আছে, শোন, আরো বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল, তো সেই অ্যাপ্লিকেশন গুলো না করিয়ে যেগুলো করিয়ে দিলাম তারই কিছু কনসিকুয়েন্স আমি বলছি, মন দিয়ে শুনবি। একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে ফর্মুলা কি করেছিলাম, না দেখে বল। ফাঁপা গোলকের ক্ষেত্রে, এই কথা না, কিছু গুরুত্বপূর্ণ জিনিস করাচ্ছি। ফাঁপা গোলকের ক্ষেত্রে যদি আমি আউটসাইডে করি, তাহলে ই এর মান বেরিয়েছিল নর্মাল ফর্মুলা, যেভাবে আমি মনে রেখেছি তোদেরকেও রাখতে হবে। যদি সারফেসে বের করি তবুও নর্মাল ফর্মুলা, তবে রেডিয়াসটা ইকুয়াল হয়ে যাবে। এই তো ছিল নাকি রে? যদি ইনসাইডে করি কি হয়ে যেত? জিরো হয়ে যেত। এটাকে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাই,
ধর এই হলো ওয়াই অ্যাক্সিস আর এইটা হলো এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে তড়িৎ প্রাবল্য রাখ আর এক্স অ্যাক্সিসে ডিস্টেন্সটাকে রাখ, ঠিক আছে? দিয়ে তুই মেজার কর। এখানে গ্রাফে যদি রিপ্রেজেন্ট করতে চাই কেমন হবে দেখতে, এই বিন্দুটা হলো সেন্টার, কার সেন্টার? ফাঁপা গোলকটার সেন্টার। এত দূর পর্যন্ত হলো রেডিয়াস, তারপরে ডিস্টেন্স বাড়ছে। বুঝতে যদি না পারিস তাহলে এখানে তুই একটা ইমাজিন করেই নে, সারফেস একটা গোল ইমাজিন করেই নে। তাহলে এই বিন্দুটা সেন্টারকে রিপ্রেজেন্ট করছে, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? আর কে রিপ্রেজেন্ট করছে? ব্যাসার্ধকে। মানে সেন্টার থেকে ডিস্টেন্স বাড়তে বাড়তে ব্যাসার্ধ হলো, তারপর আরো বাড়তে 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 বাড়তেই থাকছে। তো এটাকে যদি গ্রাফে দেখাতে চাই কেমন হবে দেখ, যতক্ষণ পর্যন্ত স্মল আর এর মানটা লেস দেন আর আছে, মানে আর এর থেকে যতক্ষণ ছোট আছে ততক্ষণ পর্যন্ত প্রাবল্য জিরো। তাহলে এখানে কোনো কিছু দেখানোর দরকারই নেই, প্রাবল্যই নেই এখানে, এখানে হচ্ছে জিরো। তারপরে যখন স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে গেল মানে এই পয়েন্টে, তখন দেখ প্রাবল্যের একটা মান তুই পাচ্ছিস, এবং এই মানটা অবশ্যই একটা ফিক্সড মান, কারণ ক্যাপিটাল আর তো ব্যাসার্ধ ফিক্সড। তাহলে এই মানটা তুই পাচ্ছিস, ধরে নে এখানে সেই মানটা পেলি, এটা হচ্ছে ই সারফেস, এটা হচ্ছে ই সারফেস, এখানে তুই মানটা পেলি, কোথায় পেলি? আর বিন্দুতে পেলি। তারপরের যে ভ্যালুটা আছে দেখ, আর এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে স্মল আর এর মান যত বাড়বে ই এর মান তত কমবে। এবং 1/r² যদি থাকে, মানে এরকম ইনভার্স স্কোয়ার ল যদি মেনে চলে, তাহলে তার ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, কমবে তো অবশ্যই, তবে এইরকম ভাবে কমবে। বুঝতে পারলি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মাথায় ঢুকলো? তো এইটা জাস্ট এঁকেছি তোর বোঝানোর জন্য, এটার দরকারই নেই। বইগুলো তো দেখবি হয়তো এটা আঁকা আছে, এটা দরকার নেই। গ্রাফটা অ্যাকচুয়ালি এটা। সিমিলারলি এখান থেকে শুরু হয়ে যাবে, যদি আমি এইদিকে আর এর এই দিকে উল্টো দিকে যেতে থাকি তাহলে এই দিকে একই রকম ভাবে পেয়ে যাব। এই মানটা রিপ্রেজেন্ট করছে ই সারফেসকে, এই মানটা রিপ্রেজেন্ট করছে ই আউটসাইডকে, ভুল লিখে দিয়েছি, এটা আউটসাইড এটা ইনসাইড, ই আউটসাইডকে রিপ্রেজেন্ট করছে। মাথায় ঢুকলো কিনারে? কার জন্য করলাম এটা? ফাঁপার জন্য। যদি আমি একই কাজটাই করতে চাই সলিড স্ফিয়ারের জন্য, সলিডের জন্য যদি করতাম, ফর্মুলাগুলো একটু লিখি, ফর্মুলা লিখলে গ্রাফ হয়ে যাবে। সলিড, নিরেট, পরিবাহী, গোলক। কেমন হবে বল? নিরেট, পরিবাহী, গোলক আর ফাঁপা গোলক একই জিনিস, এটাই হবে। পরিবাহী বলেছি, খেয়াল কর, নিরেট পরিবাহী। যখনই পরিবাহী কথাটা ঢুকে যাবে, ইলেকট্রোস্ট্যাটিকে পরিবাহী গোলকও যা, ফাঁপা গোলকও ভূমিকা একই। এই লাইনটাও বলেছিলাম তোদের আমি। তাহলে এখানে পরিবাহী গোলকের লিখতে গেলে এই জিনিসটাই করব, তো আমি অপরিবাহী করে দিই। অপরিবাহীর জন্য কি হবে এবার দেখা যাক। অপরিবাহীর জন্য ফর্মুলা বাইরের জন্য একই ছিল, 1/4πε0 q/r²। সারফেসেও সমস্যা ছিল না, একই ছিল, q/r²। আর ইনসাইডে ছিল একটু আলাদা, বলতে পারবি ইনসাইডেরটা? ইনসাইডের ছিল সারফেসেরটা আগে লিখবো, তার সাথে স্মল আর বাই ক্যাপিটাল আর গুণ করে দেবো। বুঝতে পারলি কিনা রে? আচ্ছা, গ্রাফ প্লট করবো, শোন। এদিকে নিলাম ডিস্টেন্স আর এদিকে নিলাম প্রাবল্য, একটা গোলক ইমাজিন করেই নি, বুঝতে সুবিধা হবে। এটা সেন্টার, আর এইখান থেকে লম্ব টানতে গেলে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? ব্যাসার্ধকে। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? খেয়াল কর, ইনসাইডে যদি প্রথমে দেখাতে যাস, ইনসাইডে কি জিরো আছে? জিরো কিন্তু নাই। ইনসাইডে ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে বলতো পুরো মানটা? স্মল আর এর উপর। ক্যাপিটাল আর তো ফিক্সড রে, ব্যাসার্ধ তো ফিক্সড। তাহলে এতদূর পর্যন্ত যে মানটা আছে এই মানটা তো তুই কনস্ট্যান্ট মান পাবি, শুধু ডিপেন্ড করবে স্মল আর এর উপর। স্মল আর যত বাড়বে ই এর মান তত বাড়বে। তুই বুঝতে পারছিস না? এটা একটা রৈখিক সমীকরণ, বুঝতে পারছিস তো? আর এর সাথে সমানুপাতিক আছে, ই ইনসাইড প্রপোর্শনাল টু আর আছে না, আর এর সাথে সমানুপাতিক। তুই যদি আরটাকে জিরো করে দিস, জিরো মানে কোথায়? জিরো মানে সেন্টারে। জিরো মানে কোথায়? সেন্টারে। তো আর এর মানটাকে তুই যদি জিরো করে দিস, ইআই কত পাবি? তাহলে জিরোতে ইআই হয়ে গেল জিরো। কিন্তু তারপরে যত আর এর মান বাড়াবি এটা কিন্তু রৈখিকভাবে বৃদ্ধি পাবে, লিনিয়ারলি ইনক্রিজ করছে। দেখ আর এর সাথে সমানুপাতিক সম্পর্ক। এইখানে এসে একটা মান হলো, সেই মানটা কত? এইটা ই সারফেস। আর তারপরে কি হলো? আর² মানে আবার আগের মতো এরকম ভাবে ঘুরে গেল। বুঝতে পারলি কিনা? মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো তো? যদি আমি নিরেট পরিবাহী গোলক বলি এটা,
যদি ফাঁপা গোলক বলি এইটা, ভেতরে কিছু থাকবে না। আর যদি নিরেট অপরিবাহী গোলক বলি তাহলে এইটা, ভেতরে লিনিয়ারলি ইনক্রিজ করবে, তারপরে আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। সিমিলারলি এদিকেও যদি তুই ড্র করতে যাস তাহলে এদিকেও এরকম হবে, তারপরে এরকম ভাবে নেমে যাবে এম। বোঝা গেল কিনা রে? করে নে। আচ্ছা দেখ এবার, হয়নি, ছেড়ে দেবো এখনই। বুঝে গেছি তোদের এনার্জি শেষ, অনেক হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি তো কথা বলছি, আমার কিসের চাপ? তোদের মাথায় ঢুকছে না, তোদেরই তো চাপটা। না আর আর দেবো না তো, শুধু লাস্ট এটাই কমপ্লিট করে দিই, তখন টপিকটাই বাদ থেকে যাবে। তারপরে এর পরের দিন নতুন কিছু শুরু করব। ইনসাইডের ফর্মুলাটা আরেকবার লিখছি শোন। ইনসাইডের ফর্মুলা ছিল এইটা, স্মল আর বাই ক্যাপিটাল আর। এটাকে শর্টে কি লেখা যায়? ই সারফেস ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর। ঠিক আছে? তোকে প্রশ্ন এখান থেকে কেমন দিতে পারে শুনে রাখ। তোকে বলতে পারে যে একটা নিরেট অপরিবাহী গোলক এর সেন্টারে তড়িৎ প্রাবল্য কত। তো যখন সেন্টারে প্রাবল্য পড়বে, সেন্টারে তো ইনসাইডের মধ্যেই পড়ছে, তো সেন্টারে প্রাবল্য বললে আর এর মানটা কত হবে? তার মানে ই সেন্টার, ই সেন্টার যদি বের করতে হয় কত বেরাবে? 0। খেয়াল রাখবি ই সেন্টার বলেছি, ই সেন্টার বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে প্রাবল্য কিন্তু 0 নয়। তার মানে সেন্টারে অনেকটা ফাঁপা গোলকের মতো হয়ে গেল, ফাঁপা গোলকের যেমন সেন্টারে 0 হয়, ভেতরে সব জায়গায় 0 হয়। তোকে এরকম প্রশ্ন করতে পারে যে একটা ফাঁপা গোলকের ভেতরে এমন কোন দূরত্ব বা এমন কোন বিন্দু আছে যেখানে তড়িৎ প্রাবল্য সারফেসের অর্ধেক হবে। প্রশ্ন বুঝতে পারলি কি বলতে পারে? যে সেন্টারে এমন একটা বিন্দু, সেন্টারে বলছি ভেতরে এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে প্রাবল্যের মানটা সারফেসের প্রাবল্যের অর্ধেক হবে। তুই কি করবি? এই ফর্মুলাটাকে ইউজ করবি। এই ফর্মুলাটাকে ইউজ করে ইআই এর জায়গায় লিখবি ইএস বাই 2 হবে, সারফেসের অর্ধেক হবে। আর এদিকে তো ইএস আছেই, ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর আছে, তাই না? খেয়াল কর, স্মল আর সমান সমান ক্যাপিটাল আর বাই 2 বেরাচ্ছে। তার মানে রেডিয়াসের অর্ধেক দূরত্বে প্রাবল্য অর্ধেক হয়ে যাবে, কারণ লিনিয়ার সম্পর্ক, এটা এমনিও বলা যেতে পারতো, তাই না? যদি আমি সেন্টারের থেকে ব্যাসার্ধের 1/3 অংশে যাই তাহলে তড়িৎ প্রাবল্য 1/3 অংশ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আমার বোঝানো কমপ্লিট এখানে, আমি তো বুঝিয়ে দিলাম, বুঝে সবাই যাই। এই যেগুলো বোঝালাম এগুলো এমন না যে কিছু বুঝিস নি, সবই বুঝে গেছিস, কিন্তু পারবি তারাই যারা পড়বি। পরীক্ষাতেও অঙ্কগুলো নামাতে পারবি তারাই যারা এই ফর্মুলাগুলোকে ফিল করতে পারবি, ফর্মুলাগুলোকে বারবার মুখস্থ করতে পারবি, ডেরিভেশনগুলো বারবার করতে পারবি, তারাই পরীক্ষাতে পারবি। এতদূর পর্যন্ত সবাই সেম লেভেলেই আছিস, বাকিটা ডিপেন্ড করবে তোরা বাড়ি গিয়ে কে কি করছিস। বাড়ি গিয়ে যে চর্চা করবে সে তোদের থেকে এগিয়ে যাবে। বুঝতে পারলি? চর্চাটা অবশ্যই করিস। এর পরের দিন খাতা আমাকে দেখাবি, মানে আজকের যেটা পড়া ছিল সেই খাতাটাও আমি চেক করব যে লিখেছিস। আর এই যে ডেরিভেশন গুলো করলাম, এই ডেরিভেশন গুলোও লিখবি। লেখা মানে হাতের লেখা প্র্যাকটিস করছি ওইটা না, দেখে দেখে লিখে দিলাম। পড়বি, একটা থিওরি ভালো করে বুঝে নিলি, এবার না দেখে ডিরাইভ কর, পেরে গেলি মানে তোর ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। যদি আটকে যাস তখন তুই আবার খুলে দেখে নিলি কোন জায়গাটা আটকে গেছিস, কেন আটকে গেলি। ঢুকলো মাথায়? পরের দিন সবাই খাতা দেখাবি, সবার কাছে খাতা দেখতে চাইবি, আমি ভুলে গেলেও আমাকে বলে দেখাবি। ঠিক আছে? টাটা।